বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এইচএসসি এবং আলিম বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের এমসিকিউ অর্থাৎ রসায়নের এমসিকিউ এর ধারাবাহিক ভিডিওর আজকে শেষ ভিডিও। আপনার যে অধ্যায়টা নিয়ে আমরা 10 থেকে 12 দিন থেকে আমরা ধারাবাহিকভাবে ভিডিও আপলোড দিচ্ছি, সেই অধ্যায়টার নাম হচ্ছে রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। অধ্যায়টার নাম হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন। এই অধ্যায় থেকে 12 নম্বর টাইপ অর্থাৎ শেষ টাইপের মধ্যে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ নিয়ে আলোচনা করব, যে টাইপের হেডলাইন হচ্ছে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন, যেটাকে আমরা বলি। এই হাইব্রিডাইজেশনের যে তথ্যগুলো, দয়া করে আপনারা এই তথ্যগুলো না জেনে এমসিকিউ সলিউশনে যাবেন না। এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এটা বোঝার বিষয়, ব্রেইনের খেলা। তো প্রথমে আসেন, প্রথম যে তথ্যটা আমি এখানে নিয়ে এসেছি, শঙ্কর অরবিটাল 2 যদি হয় তাহলে এটাকে আমরা এসপি বলি, 3 হলে sp2 বলি, অর্থাৎ এস এখানে একটা, পি একটা, এখানে এস একটা, পি দুইটা, এই জন্য 3। এখানে এস একটা, পি তিনটা, মোট 4টা। এখানে এস একটা, পি তিনটা, ডি একটা, 5টা। এখানে এস একটা, পি তিনটা, ডি দুইটা, 3টার 2টা 5টা, আর একটা 6টা। এখানে এস একটা, পি তিনটা, ডি তিনটা, 3টা 6টা, আর এস একটা 7টা পর্যন্ত হতে পারে, এর উপরে হবে না। তো স্মরণ রাখবেন, যদি এসপি হয় তার কোণের মান হবে 180 ডিগ্রি, sp2 হলে তার কোণের মান হবে 120 ডিগ্রি, sp3 হলে তার কোণের মান হবে 109.5 ডিগ্রি, sp3d হলে কোণের মান হবে 120 ডিগ্রি অথবা এবং 90 ডিগ্রি। দুইটা কেন একটু পরে আকৃতির কারণে, এটা আকৃতির কারণে হয়ে থাকে। অর্থাৎ তার আকৃতিটা যদি ত্রিকোণাকার হয়, ত্রিকোণাকারের ক্ষেত্রে 120 ডিগ্রি। এখানে আমরা লিখেছি sp2 অর্থাৎ 120 ডিগ্রি ত্রিকোণাকার যদি হয়, আর 90 ডিগ্রি হয় দ্বিপিরামিডীয় যদি হয়। আর অষ্টতলকীয় যদি আকৃতি হয় তাহলে এটার হবে, কোণের মান হবে 90 ডিগ্রি। আর sp3d এটার আকৃতি হবে পঞ্চকোণীয় হলে 72 ডিগ্রি, আর দ্বিপিরামিডীয়র ক্ষেত্রে 90 ডিগ্রি। এখানে আমরা লিখে রেখেছিলাম দ্বিপিরামিডের ক্ষেত্রে 90 ডিগ্রি। তো এই ছিল কোণের মান এবং আকৃতি, এটা দয়া করে আপনারা মুখস্থ করে নেবেন। তো উদাহরণ হিসেবে আমি এখানে দিয়েছি, এখানে পানি নিতে পারেন, পানি ত্রিভুজের ত্রিকোণাকার। তো এসপির উদাহরণ কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ 180 ডিগ্রি, বারবার পরীক্ষার মধ্যে এসেছে। তারপরে sp3 অ্যামোনিয়াম প্লাস, তারপরে sp3d ফসফরাস পেন্টাক্লোরাইড। তো এই ছিল এই তত্ত্বটা, 1 নম্বর তত্ত্বটা খুবই গুরুত্বপূর্ণ, এটা দয়া করে স্মরণ রাখার চেষ্টা করবেন। 2 নম্বর তত্ত্বটি হচ্ছে এক কেন্দ্রীয় পরমাণু বিশিষ্ট অজৈব যৌগের সংখ্যার নির্ণয়ের সূত্রটা হচ্ছে এক সমান হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা প্লাস একযোজী পরমাণুর সংখ্যা মাইনাস ক্যাটায়ন প্লাস এনায়ন। অথবা যদি আপনি বাংলা স্মরণ না রাখতে পারেন, বি হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা মাইনাস প্লাস একযোজী পরমাণুর সংখ্যা, এটা এম দ্বারা, আর মাইনাস ক্যাটায়ন প্লাস এনায়ন, অর্থাৎ বি প্লাস এ মাইনাস সি প্লাস এ। এটা হচ্ছে সূত্র, অর্থাৎ সংকরায়ন নির্ণয়ের সূত্র। এটার সূত্রটা স্মরণ রাখবেন। এরপরের তত্ত্বটি আছে, সূত্র অনুযায়ী আমরা কয়েকটা যৌগের সংকরায়ন এখানে নির্ণয় করে দেখিয়েছি। দেখেন, কার্বন অর্থাৎ এটা যৌগটার নাম হচ্ছে মিথেন, CH4, এটার সংকরায়ন কী হবে? তো আপনারা জানেন কার্বনের শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে 4টা, তাহলে হাফ ইন্টু সূত্রটি যে এক সমান 4 প্লাস একযোজী মৌল কয়টা? এখানে হাইড্রোজেন একযোজী মৌল 4টা, 4 প্লাস যোগ 4, আর এখানে কোনো ক্যাটায়ন নেই, এনায়নও নেই, যে কারণে এটা হবে না, 0 হবে। তাহলে 4 যোগ 4 8, 2 দ্বারা ভাগ করলে হবে 4 সমান 4 হলে sp3 অর্থাৎ এস একটা, পি তিনটা। এরপরে হচ্ছে POCl3, এটা ফসফরাস হবে তার কেন্দ্রীয় পরমাণু। এখন প্রশ্ন হলো, এখানে কেন্দ্রীয় পরমাণু কোনটা? এখানে কেন্দ্রীয় পরমাণু কার্বন। কেন্দ্রীয় পরমাণু চিনব কীভাবে? উত্তর হচ্ছে, কেন্দ্রীয় পরমাণু চেনার উপায় হলো সংখ্যায় কম থাকবে, 2 নম্বর তড়িৎ ঋণাত্মকতা কম থাকবে। অর্থাৎ যৌগের মধ্যে যেটা সংখ্যায় কম থাকবে সেটা হবে কেন্দ্রীয় পরমাণু। তাহলে এখানে সংখ্যায় কম কার্বন, যে কারণে কেন্দ্রীয় পরমাণু। কিন্তু এখানে POCl3, ফসফরাস একটা, অক্সিজেন একটা, তারপরে ক্লোরিন 3টা, তাহলে কম হচ্ছে ফসফরাস এবং অক্সিজেন।
এখন প্রশ্ন হলো কেন্দ্রীয় পরমাণু কি ফসফরাস নাকি অক্সিজেন, এটা কীভাবে বলবো? তো প্রথমে দেখবো যেহেতু কেন্দ্রীয় পরমাণু কম আমরা দুইটা পেয়ে গেছি, তাহলে আমরা 2 নম্বর শর্ত অনুযায়ী দেখবো তড়িৎ ঋণাত্মকতা কার কম। ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতার মান সাধারণত 2.5 মেবি আমরা আগে করেছিলাম, আর অক্সিজেনের 3.5 অক্সিজেনের সম্ভবত। তো আগের ভিডিওতে আমরা এগুলা করেছি, অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতার মান কম এখানে ফসফরাসের, যে কারণে এটা হবে কেন্দ্রীয় পরমাণু। তাহলে প্রথমে হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা ফসফরাসের 5টা থাকে, আর একযোজি মৌল এখানে আছে 3টা, ক্লোরিন +3, তারপরে ক্যাটায়ন অর্থাৎ কোনো নাই, চার্জ নাই, এটা -+0 এখানে 5 3 8 2 দিয়ে ভাগ করলে 4 আসে, তার মানে এটার সংকরণ হবে sp3। অনুরূপভাবে অ্যামোনিয়া নাইট্রোজেন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, বাইরের শক্তিশীল ইলেকট্রন থাকে 5টা, একযোজি মৌল হাইড্রোজেন 3টা, ± নাই, যে কারণে 5 3 8, এটা হবে sp3। দেখেন এখানে NH4+, মানে x সমান নাইট্রোজেনের বাহিরের সেলে ইলেকট্রন থাকে 5টি, এখানে একযোজি পরমাণু 4টি, আর ক্যাটায়ন হচ্ছে 1টি, এনায়ন নাই, ক্যাটায়ন -1, এই +1টা এখানে একটা, এই জন্য -1 + 0 = এটাও আসবে 4। 5 থেকে 5 4 9, -1 মানে 8, 8 থেকে 2 দ্বারা ভাগ করলে 4 আসবে sp3। তো এইভাবে আপনারা এটা sp3 হবে না sp2 হবে না sp3d হবে, মানে এটা নির্ণয় করবেন। এখানে দুইটা কথা লিখে রেখেছে, সংকরায়ন যদি সেম হয় তাহলে লোন পেয়ার ইলেকট্রন বাড়লে বন্ডিং অ্যাঙ্গেল কমে, আর সংকরায়ন ও লোন পেয়ার ইলেকট্রন যদি সেম হয়, যার তড়িৎ ঋণাত্মকতা বেশি তার বন্ড অ্যাঙ্গেলটাও কী হবে, বেশি হবে। এখন আসেন আমরা সরাসরি ইয়েতে চলে যাই, বিগত বোর্ডে মানে সরাসরি বোর্ডে পরীক্ষার মধ্যে যে প্রশ্নগুলো এসেছে সেগুলোর আনসার সলিউশন করার চেষ্টা করি। প্রথমে অ্যামোনিয়াম প্লাস এর সংকরণ কীরূপ ছিল আমরা দেখে এসেছি, এটা sp3, সুতরাং এটা আনসার এটা। কার্বন ডাইঅক্সাইড যৌগের কেন্দ্রীয় মূল্যের সংকরায়ন কত, sp। তো এগুলো আমি অলরেডি করে এসেছি, বুঝিয়ে এসেছি, আপনারা বের করে নেবেন। তারপরে PH4+, ফসফোনিয়াম আয়ন, ফসফরাসের সংকরায়ন কোনটি, এটার আনসার হবে sp3। ফসফরাস পেন্টাক্লোরাইডের যৌগে ফসফরাসের সংকর কীরূপ, এটা হবে sp3d। গ্রাফাইটটা হচ্ছে মূলত একটা কার্বনের একটা রূপ, সুতরাং এটা গ্রাফাইট মানে কার্বন কোন ধরনের সংকরণ ঘটে, sp2। কোন হাইব্রিডাইজেশন দ্বারা ফানি অনুগঠিত হয়, sp3 দ্বারা। তারপরে জেনন ফ্লুরাইড যৌগে জেননের কোন ধরনের সংকরণ ঘটে, এটা হবে sp3d, এটা sp3d। তারপরে sp6 অণুটির আকৃতি কীরূপ, যেহেতু এটা sp6 মানে 7 চলে আসছে, 6টা একটা 7টা, তাহলে 7টা যদি অষ্টতলকীয়, আমি এটা আগে দেখিয়ে এসেছি, এইখানের মধ্যে দেখিয়ে এসেছি যে 7টা যদি হয় তাহলে sp3 6 6টা, এটা হবে এইটা অষ্টতলকীয়। sps একটা p 6টা, মোট 7টা, এই জন্য অষ্টতলকীয় হবে। আচ্ছা, তারপরে এটা হবে অষ্টতলকীয়। অ্যামোনিয়াম প্লাস, এটা আমি এখানে দেখিয়ে এসেছি, আকৃতিটা হবে কি, আকৃতিটা হবে অ্যামোনিয়াম প্লাস, এটার আকৃতি চতুস্তলকীয়, এটাও আগে দেখিয়ে এসেছি। sp সংকরিত হলে অণুর আকৃতি হবে কি, সরলরৈখিক। sp যদি হয় সরলরৈখিক, আগের ডাটাটা স্মরণ রাখবেন। তারপরে যৌগের কেন্দ্রীয় পরমাণুটি sp3d2 সংকরিত হলে আকৃতি কীরূপ হবে, এটার আকৃতি হবে যে কয়টা, 3টা 4টা 5টা 6টা, 6টা যদি হয় তাহলে কত আসে, 6টা হলে আসে অষ্টতলকীয়। এরপরে হচ্ছে কোন যৌগের আকৃতি সরলরৈখিক, কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ অবশ্যই কার্বন ডাইঅক্সাইড, এই যে এখানেও কার্বন ডাইঅক্সাইড সরলরৈখিক, আমরা একটু আগে বর্ণনা করেছি। তারপরে বেরিলিয়াম ক্লোরাইড অণু বক্র, এটা রৈখিক, এটার আনসার হবে রৈখিক, সরলরৈখিক একে। 14 নম্বর, কোন জোড়ার মধ্যে আকৃতি বৈসাদৃশ্য বিদ্যমান, এটা আকৃতি সালফার ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড, এটার মধ্যে হবে আকৃতি। আচ্ছা, sp3 সংকরায়িত যৌগ নয় কোনটি, bf3 মানে বোরন ফ্লোরাইড।
DsP2 সংকরণে কতটি নতুন অরবিটাল তৈরি হয়? দুইটার একটা, তিনটা, চারটা, মোট হবে এখানে চারটা আনসার। কোন যৌগটিতে বন্ধন কোণ সবচেয়ে ক্ষুদ্র? এটা হবে PH3। কোন যৌগটিতে বন্ধন কোণ সর্বোচ্চ? এটা হবে C2H4 C2H2। কোন সংকরণ হলে পাই বন্ধন গঠিত হয়? sp2। কোন অরবিটালে পাই বন্ধন গঠনে অংশগ্রহণ করে? এটা পি অরবিটাল। তারপরে আরও কিছু প্রশ্ন রয়ে গেছে। Ab3 যৌগটিতে বি পরমাণু যোজনী এক হলে এ পরমাণুর সংকরণ এবং বন্ধন কোণ সম্পর্কিত কোন তত্ত্বটি সঠিক? এখানে এটা তথ্য দেওয়া আছে। এখানে এ দ্বিতীয় পর্যায়ের মৌল যদি হয় তাহলে এটা কি হবে? মৌলটা হবে অ্যামোনিয়া sp3 160 ডিগ্রি কোণ, এটা স্মরণ রাখবেন। তারপরে কোনটির আকার ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়? তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইড হবে। ইয়েস। অ্যামোনিয়া অণুর জ্যামিতিক আকৃতির চতুস্থলকীয় হওয়ার কারণ কি? এটা হবে বন্ধন জোড় ইলেকট্রনের বিকর্ষণের কারণে। তারপরে হচ্ছে কোন যৌগটির বন্ধন কোণ সবচেয়ে ছোট? এটা হাইড্রোজেন সালফাইড। তারপরে C2H4 অণুতে কার্বন হাইড্রোজেন বন্ধনগুলো নিচের কোন অরবিটাল দ্বয়ের অতিক্রমণের ফলে ঘটে? এটা হবে CsP2 + H1s। এটা আনসার হবে। অ্যাসিটিলিনের অণুতে কোন বন্ধন সমূহ বিদ্যমান? অ্যাসিটিলিনের যদি আমরা এটা গাঠনিক সংকেত আকারে লিখি তাহলে H বন্ড C, ট্রিপল বন্ড C, তারপরে বন্ড H। আমরা জানি যদি একক বন্ধন থাকে তাহলে এটা সিগমা বন্ধন, আর যদি দুই বন্ধন থাকে তাহলে একটা হবে সিগমা, একটা হবে পাই, আর তিন বন্ধন যদি থাকে তাহলে একটা হবে সিগমা, দুইটা হবে পাই। তাহলে এখানে পেলাম আমরা এক বন্ধন একটা, দুইটা, আর এখানে তিনটার মধ্যে আছে একটা, মোট তিনটা সিগমা বন্ধন আর দুইটা হবে পাই বন্ধন, অর্থাৎ এটার আনসার হবে 32 পাই বন্ধন দুইটা, তাহলে 3 সিগমা 2 পাই। এরপরেও আমি আপনাদেরকে উত্তরগুলো এখানে লিখে দিয়েছি। এখানে একটু ঝামেলা হয়ে গেছে। 1-এর উত্তর গ, 2-এর উত্তর ক, 3-এর উত্তর গ, 4-এর উত্তর খ, 5-এর উত্তর খ, 6-এর উত্তর গ, 7-এর উত্তর গ, 8-এর উত্তর ঘ, 9-এর উত্তর গ, এভাবে সবগুলোর উত্তর দিয়েছি। আর 20-এর উত্তর খ, 21 থেকে দুটুকু এই লাইন আমি দিয়ে দিয়েছি। তো এই ছিল আপনাদের খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, যে অধ্যায়টা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন। এই অধ্যায় থেকে এমন কোনো বৎসর নেই যে মিনিমাম 7 থেকে 8টা এমসিকিউ আসে নাই। কমপক্ষে 6 থেকে 7টা এমসিকিউ আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই 12টা টাইপের মধ্যে আপনি পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই। সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।